খালেদা জিয়ার আটক আদেশ রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্ত, জবাবদিহিতা নিশ্চিত করতে ভিসা নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট প্রকাশের ব্রিফিংয়ে গিলক্রিস্ট। এবং সর্বশেষ জানাবো, খালেদা জিয়া এবং বিএনপির প্রথম সারির কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের হুমকি ছিল কি? প্রশ্ন আওয়ামী লীগের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা জিয়ার আটক আদেশ রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্ত, জবাবদিহিতা নিশ্চিত করতে ভিসা নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট প্রকাশের ব্রিফিংয়ে গিলক্রিস্ট। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে বাধা, মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন, মত প্রকাশ ও রাজনৈতিক অধিকারে বাধা প্রদানের মতো ঘটনায় সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ভিসা নিষেধাজ্ঞা বহাল রেখেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড লেবারের শীর্ষ কর্মকর্তা অ্যাম্বাসেডর রবার্ট গিলক্রিস্ট। ব্রিফিংয়ে প্রকাশিত মানবাধিকার রিপোর্টের ওপর সূচনা বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মুখপাত্র ম্যাথিউ মিলার সঞ্চালনায় কয়েকটি প্রশ্নের জবাব দেন গিলক্রিস্ট। এতে বাংলাদেশ ও ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি। এ সময় মুশফিক জানতে চান, আপনার রিপোর্টে নির্বিচারে হত্যা, নির্যাতন এবং রাজনৈতিক কারাবাস সহ উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার ক্ষেত্রে যেমন আপনি উল্লেখ করেছেন, তার আটক আদেশ রাজনীতি প্রক্রিয়া থেকে দূরে সরানোর একটি রাজনৈতিক চক্রান্ত। তাহলে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে এই রিপোর্টগুলো বাস্তব পরিবর্তনের দিকে পরিচালিত করে এবং ক্ষমতাসীন সরকারকে তাদের চরম মানবাধিকার লঙ্ঘনের পরিণতির মুখোমুখি করে? জবাবে অ্যাম্বাসেডর গিলক্রিস্ট বলেন, আমি মনে করি যে কিছু ঘটবে তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হতে পারে। নিশ্চিতভাবে মানবাধিকার রিপোর্টের সাথে আমাদের প্রত্যাশার নির্দিষ্ট বিষয় এবং নির্দিষ্ট মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের ওপর আলোকপাত করে। আমরা সরকার এবং শাসন ব্যবস্থার দ্বারা একটি ইতিবাচক দিক পরিবর্তন করতে সহায়তা করতে সক্ষম হব। বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের ক্ষেত্রে 2023 সালের মে মাসে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছিল। নির্বাচনের আগে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন পদক্ষেপগুলিকে প্রতিরোধ করার জন্য, যা এখনো বিদ্যমান। এই মুহূর্তে ঘোষণা করার জন্য আমাদের কাছে নতুন কিছু নেই, কিন্তু আমাদের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী আমরা প্রায়শই নীতি বা ভিসা সংক্রান্ত পদক্ষেপের প্রিভিউ করি না। কিন্তু আমরা মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার প্রচেষ্টা নিয়ে আমরা অব্যাহতভাবে উদ্বেগ প্রকাশ করছি। সংবাদ মাধ্যম, সংবাদকর্মী, সভা সমাবেশের স্বাধীনতা সহ সকল প্রকার মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমাদের উদ্বেগ এখনো ঠিক একই রকম। মানবাধিকার রিপোর্টে যা আছে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, বাংলাদেশের স্বাধীন আন্দোলনে বাধা দেয়া হয়, আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সরকার পরিবর্তনে নাগরিকের অক্ষমতা, রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর ও অযৌক্তিক বাধা। বাংলাদেশের সরকারে আছে মারাত্মক দুর্নীতি। দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর ওপর আছে সরকারের কঠোর বিধিনিষেধ অথবা হয়রানি। সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, নিষ্ঠুর নির্যাতন, অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তি দেয়া হয়। আছে জীবনের প্রতি হুমকি। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী ও আটক। বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হয়েছে। 2023 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ওই বছরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ওই বছরও সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেয়া হয়নি। পক্ষান্তরে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে। এতে বলা হয়, 2018 সালে 2008 সালের দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় তাকে 10 বছরের জেল দেয়া হয়েছে। 2019 সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। 2020 সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে গৃহবন্দী করা হয়। রাজনৈতিক বন্দী ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক ও দেশের ভিতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে। এ থেকে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে।
পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন। এই রিপোর্টে সংবাদ মাধ্যমের স্বাধীনতার দিকেও দৃষ্টি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান সংবাদ মাধ্যম ও মিডিয়ার সদস্য সহ সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সরকার এই অধিকারে ঘন ঘন হস্তক্ষেপ করেছে। এক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতায় উল্লেখযোগ্য পরিমাণে সীমাবদ্ধতা আছে। সরকারের হয়রানি অথবা প্রতিশোধ নেয়ার ভয়ে সরকারের সমালোচনা করার ক্ষেত্রেও মিডিয়ার সদস্যরা ও ব্লগাররা নিজেরাই সেন্সর করেছেন। এতে তুলে ধরা হয়েছে সরকারি পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের চিত্র, বিচারের ক্ষেত্রে হয়রানি, খেয়াল খুশি মতো গ্রেপ্তার সহ নানা রকম নিষ্পেষণের কথা। উল্লেখ্য, প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তার অংশ হিসেবে বাংলাদেশের সময় গত রাতে এই রিপোর্ট প্রকাশ করা হয়। তাতে বাংলাদেশ অধ্যায়ে আরও বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা এবং মিডিয়ার স্বাধীনতায় মারাত্মক বিধিনিষেধ আছে বাংলাদেশে। এর মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা অথবা সহিংসতার হুমকি, সাংবাদিকদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় অথবা বিচার করা হয়, সেন্সরশিপ করা হয়। ইন্টারনেট স্বাধীনতায় আছে মারাত্মক বিধিনিষেধ। শান্তিপূর্ণ সমাবেশ অথবা স্বাধীন সমাবেশের ক্ষেত্রেও আছে বড় রকমের হস্তক্ষেপ। আছে সংগঠন, অর্থায়ন ও বেসরকারি এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর বিরুদ্ধে আছে নিবর্তনমূলক আইন, মুক্তভাবে চলাচলে আছে বিধিনিষেধ। রিপোর্টে বলা হয়, মানবাধিকার লঙ্ঘন, নির্যাতনের বিষয়ে ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশে। বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত কর্মকর্তা বা নিরাপত্তা রক্ষাকারীদের সদস্যদের শনাক্তে বা শাস্তি দিতে সরকার বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেয় না। এতে বলা হয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় যেসব যুদ্ধাপরাধ ও নৃশংস সংগঠিত হয়েছে তার বিচার করার জন্য 2010 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই আদালত শাস্তি দিয়ে যাচ্ছে, এর মধ্যে আছে মৃত্যুদণ্ড। অনেক পর্যবেক্ষক এই প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দেখেন, কারণ আদালত বিশেষত বাছাই করে অভিযুক্ত করেছে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের। এতে খেয়াল খুশি মতো ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বেআইনি হত্যাকাণ্ড সম্পর্কে বলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ তার তদন্ত নিজেরাই করেছে। তারা এমন সব ঘটনা ঘটিয়েছে যেখানে তাদের শারীরিক মারাত্মক প্রহারে মানুষ আহত হয়েছে অথবা মারা গেছে। নিরাপত্তা রক্ষাকারীদের হাতে কতজন মানুষ মারা গেছেন তার মোট কোনো সংখ্যা সরকার প্রকাশ করেনি, এমনকি এসব ঘটনার স্বচ্ছ তদন্তও করেনি। এই তদন্ত যারা করেছেন তাদের স্বাধীনতা ও পেশাগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো। রিপোর্টে বলা হয়েছে, সারা বছরে আইন প্রয়োগকারীরা তল্লাশি বা রেইড দিয়েছে কথিত সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড, মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে। কোনো ঘেরাওয়ের কালে, গ্রেপ্তারকালে সন্দেহজনক কিছু মৃত্যু ঘটেছে। একই ঘটনা ঘটেছে অন্য আইন প্রয়োগকারীদের অপারেশনেও। রিপোর্টে আরও বলা হয়, আগের বছরের তুলনায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমে যায় গত বছর। মানবাধিকার বিষয়ক সংগঠন আইন ও সালিশ কেন্দ্র রিপোর্ট করেছে যে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা হেফাজতে থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে 8 জন। এর মধ্যে 2 জন আইন প্রয়োগকারী এজেন্সির গুলিতে নিহত হয়েছে, 3 জন নিহত হয়েছেন নিরাপত্তা হেফাজতে নেয়ার আগে বা হেফাজতে নেয়ার পর শারীরিক নির্যাতনে। 26 মার্চ সুলতানা জেসমিন র্যাবের হেফাজতে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। র্যাব কর্মকর্তারা বলেছেন তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়ে গিয়েছিলেন আটক অবস্থায়, কিন্তু তার পরিবারের সদস্যরা এটাকে ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্যোগ হিসেবে অভিহিত করেছে। তারা এই ক্ষেত্রে প্রমাণ হিসেবে মাথার ক্ষতের কথা তুলে ধরেছে। র্যাবের ইউনিটের কমান্ড কর্মকর্তারা মিডিয়াকে বলেছেন, জেসমিন আর্থিক প্রতারণায় জড়িত থাকার জন্য তাকে তুলে নেওয়া হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আছে। ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে চাকরির প্রত্যাশিতদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। তার মৃত্যুর কারণ অনুসন্ধান করে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে সরকার একটি কমিটি গঠন করে। কমিটি একটি রিপোর্ট জমা দেয় আগস্টে, কিন্তু সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি। অক্টোবরে হাইকোর্টের 2 জন বিচারক বলেন, এই রিপোর্ট অস্পষ্ট, গ্রেপ্তার ও আটকের বিষয়ে পর্যাপ্ত ব্যাখ্যা নেই এতে। এমন মন্তব্যের বিষয়ে রিপোর্ট প্রকাশ করা হয়নি। 18 মার্চ সাদা পোশাকে র্যাব কর্মকর্তারা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। এতে আহত হন 1 জন। খালেদা জিয়া এবং বিএনপির প্রথম সারির কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের হুমকি ছিল কি? প্রশ্ন আওয়ামী লীগের।
বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনারা জানেন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর এদেশে আমাদের 21,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। আজকে বিএনপি বড় বড় কথা বলে, আমি এই কথাটা বলতে চাই, আমাদের নেত্রীকে 20 বার হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। অন্তত 20 বার তার প্রাণ নাশের ষড়যন্ত্র হয়েছিল। খালেদা জিয়া এবং বিএনপির প্রথম সারির কোনো নেতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে এ ধরনের হত্যাকাণ্ডের হুমকি ছিল, সেটাই দেশের কারো জানা নেই। এখানে শেখ হাসিনাই বারবার টার্গেট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।